৮০টি বছর ধরে আমি হাঁটছি, কিন্তু এই হাঁটা কোনো সাদামাটা পথচলা নয়, এটি ধান্দার পথ। শৈশবে আমার শুরুটা ছিল নিরীহ দুষ্টুমিতে। কর্ণফুলীর পাড়ের এক ছোট্ট শহরে দাঁড়িয়ে আমি চুরি করে পড়তাম শুকতারা সাময়িকী। তখনও জানতাম না এই ছোট চুরির মধ্যেই লুকিয়ে আছে বড় জীবনের পূর্বাভাস। শিক্ষার অজুহাতে দেশ ছেড়েছি, আটলান্টিক পাড়ি দিয়েছি, পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছি, কিন্তু লক্ষ্য ছিল একটাই, সুযোগের সন্ধান। ৭০-এর দশকে দেশের রাজনৈতিক রূপান্তরের সময় জিয়ার গ্রাম সরকারের ধূসর জগতে নিজেকে মানিয়ে নিয়েছিলাম সহজেই। টাঙ্গাইলের খিলদা, কালিহাতির মতো প্রত্যন্ত গ্রামে আমি ছিলাম এক ব্যস্ত প্রাণ। সুযোগের উপকূলে আমি সাঁতার কাটতাম, পাতকুয়া ব্যাঙের মতো, গভীর সমুদ্রে নয়, অগভীর জলে, যেখানে টিকে থাকা সহজ কিন্তু লাভের সম্ভাবনা বেশি। এই পথেই একসময় জোবরার গ্রামীণ ব্যাংক আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল, কিন্তু শান্তির আড়ালে ছিল হিসাব নিকাশ। চক্রবৃদ্ধি হারে সুদ, গ্রামীণ মহাজনের মতো ঋণনীতি, ব্যর্থ হলে হাঁস, গরু, এমনকি টিনের ছাউনি পর্যন্ত কেড়ে নেওয়ার নির্মমতা। কোটি কোটি টাকার মূলধন জমে গেলে ক্ষমতার দরবারে উপস্থিত হয়েছি নম্রতার অভিনয়ে। রেলওয়ের ওয়্যারলেস লাইন ঘিরে গড়ে তুলেছি গ্রামীণ ফোন, তার সঙ্গে গ্রামীণ শক্তি, গ্রামীণ চেক, আরও কত প্রতিষ্ঠানের বিস্তার। ইউনুস ফাউন্ডেশনে আমি নিজেই কর্মকর্তা, নিজেই নিয়োগকর্তা, সব কিছুর কেন্দ্রবিন্দুতে একাই আমি। সাফল্যের ঢেউয়ে ভেসে আমি হয়ে উঠলাম সফল নাবিক। নোবেল পুরস্কার যেন জীবনের স্বীকৃতি, না পেলে জীবনটাই ধিক্কারযোগ্য। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়েছিল এক অদম্য লোভ। নেওয়া জানতাম, দেওয়া জানতাম না। দান করেছি, কিন্তু ভবিষ্যতের লাভের আশায়, ক্লিন্টন ফাউন্ডেশনের মতো জায়গায়। আয়করের নাম শুনলেই গাত্রদাহ শুরু হতো। দেশের অর্জন, পদ্মা সেতু, ঢাকা মেট্রো, ২১-এর বইমেলা, বিজয় দিবস, এসব আমার চোখে বিষ হয়ে উঠত। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, নববর্ষ, এসবের প্রতিও ছিল বিরূপতা। রাজনীতির ময়দানে নিজের অবস্থান শক্ত করতে গলা চেপে ধরার প্রবণতা ছিল প্রকাশ্য। দশক দেড়েক পরে দৃশ্যপট বদলালো। সুচিন্তিত কৌশলে ক্ষমতার দাবায় চেকমেটের খেলা শুরু হলো। জুলাইয়ের অস্থিরতা, গ্রাফিটি, তরুণ প্রজন্মের আবেগ, সবকিছু মিলিয়ে এক নাটকীয় পরিবর্তন। মামলা হামলা মিটে গেল, শত কোটি টাকার আয়কর মাফ হলো। মুক্তিযুদ্ধের পক্ষে থাকা বহু মানুষ কারাগারে ঢুকল মিথ্যা মামলায়। ৩২ নম্বর ভাঙা হলো বারবার। মাজারে হামলা, সংখ্যালঘু নিপীড়নের ঘটনা, সবকিছুকে অন্য নামে ব্যাখ্যা দেওয়া হলো। রাস্তায় মবের ভয়, নির্বাসনের হাওয়া, দেশ এক অস্থির সময় পার করল। তারপর শুরু হলো সিংহাসন রক্ষার লড়াই। বিচারের নামে নাটক, সহিংসতা, পত্রিকা ভস্মীভূত হওয়া, সাংস্কৃতিক আঘাত, সব মিলিয়ে এক ভয়ের আবহ। ক্ষমতার তাজ খেলতে খেলতে সময়ের হিসাব বদলে গেল। ৩ মাস যেন ৮৮ মাসে রূপ নিল। সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসার মতো ক্ষমতার বিস্তার ঘটল। তবু আশ্চর্য, সমর্থকের অভাব হল না। হাজারো মানুষ পা চাটতে প্রস্তুত। শেষ দৃশ্যে রয়ে গেল এক অদ্ভুত ব্যঙ্গচিত্র। শনিবার সন্ধ্যাতেও বাঙালির মুক্তি নেই। হারানো ক্ষমতার গন্ধ শোকার রাজনীতি, বিদায়ে অনীহা, ভাইরাসের মতো আঁকড়ে থাকার মানসিকতা। ফোনালপে ক্ষমতার দর কষাকষি, অস্পষ্ট ভাষায় ইঙ্গিত, সব মিলিয়ে যেন এক অনন্ত নাটক। এই আত্মকথা কোনো অনুতাপের গল্প নয়, বরং এক নির্মম স্বীকারোক্তি। এখানে আদর্শের চেয়ে ধান্দা বড়, দেশের চেয়ে ব্যক্তি স্বার্থ বড়, ইতিহাসের চেয়ে ক্ষমতার খেলা বড়। ৮০টি বছরের পথচলায় আমি শিখেছি, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষমতার লোভ চিরস্থায়ী। আর সেই লোভই মানুষকে ইতিহাসের পাতায় নায়ক নয়, খলনায়ক করে তোলে।